সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঘোষণা, হামলাকারীদের গ্রেফতার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান। হত্যা মামলায় টুকু, জয় ও সোহাইলের 3 দিনের রিমান্ড, আলাদা 2 হত্যা মামলায় পলকের 6 দিনের রিমান্ড। নোয়াখালী লক্ষ্মীপুরে বন্যার উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ, ফেনী গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং খুররাম শাহজাদ তোপে রাওয়ালপিন্ডিতে ব্যাটিং বিপর্যয়, প্রথম সেশনে পড়ল 6 উইকেট, ফলন এড়িয়েছে বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছে আমি শারমিন নান্সি। এবার থাকছে বিস্তারিত। চিকিৎসকদের উপর হামলা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবাদান বন্ধ রেখেছেন ডাক্তাররা। রোববার সকাল থেকেই জরুরি বিভাগ সহ অন্যান্য বিভাগে তারা কর্মবিরতি পালন করছেন। বন্ধ আছে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তারের চেম্বার। আইসিইউ চালু থাকলেও দেখা মিলছে না ডাক্তারের। বন্ধ আছে হাসপাতালের বহির্বিভাগও। ফলে সকাল থেকে অনেক রোগীকে চিকিৎসার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে পুরো হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। চিকিৎসকদের এই কর্মবিরতিতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এর আগে শনিবার নিউরোসার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারধর করা হয়। এই ঘটনায় দোষীদের গ্রেফতারের আলটিমেটাম দেন ডাক্তাররা। তবে 24 ঘন্টার সেই সময়সীমা পার হওয়ার আগেই তারা কর্মবিরতিতে গেলেন। আমি স্টক করছে পাগলাতে গাড়ি ভাড়া দিয়ে আইসি 1000 টাকা গাড়ি এখন রুগী দেখাইতে পারতেছি না, এই নিচে বসাই আর আছি, কোনো টিকিট পাইতেছি না, কোনো টিকিট দিতেছে না। ওই ছেলের নাকের সমস্যার জন্য আসছি, আইসা দেখি যে এই অবস্থা। সাভার থেকে মানে এখন ঘুরতেছি, কোনো ডাক্তার নাই, এখানে কোনো চিকিৎসা পাইতেছি না। এখানে ডক্টর রুগী কেউই নিরাপদ না। আমরা কালকে ডিরেক্টর স্যারের অনুমতিতে আশ্বাসে কালকে রাত 11টা বাজে আবার কর্মক্ষেত্রে ফিরে যাই। আমরা সকাল 8টা পর্যন্ত ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি, সারা রাত ধরে অপারেশন করেছি, আমরা হাসপাতালে ছিলাম, আমরা দেখেছি, রুগীকে সেবা দিয়েছি। স্যারের কথায় আশ্বস্ত হয়ে যেহেতু আমরা কাজ করেছি, কিন্তু আমরা কোনো সিকিউরিটি ফোর্স এখানে ভিতরে দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করার বিষয়ে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের গণতন্ত্রকামী জনগণকে বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দলটির সাথে মিশে আছে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় জানান দলটির নীতি নির্ধারকরা। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, এমন কথা শুধু মুখে বলা নয়, জাতীয় জীবনে তা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জন্ম জাতীয়তাবাদী দল বিএনপির।
৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ও সময়ের প্রয়োজনে কঠিন এক মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। ক্ষমতা গ্রহণের পর নতুন বাস্তবতায় চেষ্টা করেন রাজনৈতিক দল গঠনের। তারই প্রথম ধাপে গঠিত হয় জাগদল। পরে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাগদল ভেঙে ১৯ দফার ভিত্তিতে গঠন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানও ছিলেন তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশকে একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি গণমাধ্যমের মুক্তির মধ্য দিয়ে ফিরিয়ে আনেন বাকস্বাধীনতা। জনশক্তি রপ্তানি ও রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়নের এক নতুন যাত্রা শুরু করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে শহীদ হন জিয়াউর রহমান। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনীতির মাঠে আসেন তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া। দলের হাল ধরে নেতৃত্ব দেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের। ৯০-এর গণ অভ্যুত্থানের পর ৯১-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ২০০৬ সালে ক্ষমতা ছাড়লে রাজনীতির কঠিন সময়ের আবর্তে ঘুরপাক খেতে শুরু করে বিএনপি। আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাস, অসংখ্য নেতাকর্মী গুম, হত্যা এবং ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা মোকদ্দমায় এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে দলটি। ২০১৮ সালে খালেদা জিয়া কারান্তরীণ হলে হাল ধরে তৃতীয় ধাপে বিএনপিকে সংগঠিত ও সুসংহত করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৪ দশকেরও পুরনো এই দলটির সাথে মিশে আছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামের দীর্ঘ ইতিহাস। ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাকে সামনের দিনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলটির নীতি নির্ধারকরা। যেভাবে অর্থনীতিকে লুণ্ঠন করেছে, ব্যাংক সমূহকে খালি করেছে, গুম করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, এই সব কিছু দমন করে বাংলাদেশকে একটি আদর্শ জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা এবং ছাত্ররা আমরা হাতে হাত মিলিয়ে সংগ্রাম করব। এটাই হলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে দেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার পাশাপাশি রাজনীতি নিয়েও নতুন করে ভাবছেন বিএনপি নেতারা। এরা তো বাংলাদেশের সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে, প্রফেশনালি কাজ করতে দিতে হবে। এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকবে না। এখানে যদি কম্প্রোমাইজ কোনো জায়গায় করা হয় তাহলে আমরা আগের জায়গায় ফিরে যাব, সেখানে যাওয়া যাবে না। এবং এই রাজনীতি কিন্তু বুঝতে হবে, রাজনৈতিক চিত্র বদলে গেছে। কিন্তু ওই পুরনো রাজনৈতিক ধারণায় ভাবনায় কেউ যদি রাজনীতি করতে চায়, বাংলাদেশের আগামী দিনে তাদের কোনো ভবিষ্যৎ নেই। অতীতের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে প্রতিষ্ঠার ৪৬ বছরে জিয়াউর রহমানের আদর্শে পুনরুজ্জীবিত হওয়ার প্রত্যয় জানিয়েছেন দলটির নীতি নির্ধারকরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঢাকা মেডিকেলে কথা বলছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদেরকে একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু ৪০ জনের মতো হবে, ৩০-৪০ জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে ২০১ নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং ২০১ নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা ২০১ নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় ২০০ মিটার বা ২৫০ মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়কভাবে নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমের চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে ২০১ নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়।
যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগেই খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে, এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথায়, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে। তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি। আমি জীবনে কখনো ফেস করি না ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা উপজেলা ইউনিয়ন পরিষদ থেকে রোগী আছে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে, এবং যত দুর্বৃত্তধারী ছিল এখানে সবাই যে খারাপ ছিল তা না, 2-3 জন ছিল তারা অনেক সোবার ছিল, তারা আমার কথায় শান্ত হয়েছে, কিন্তু বাকি যারা 30-35 জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি, এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউটি বলা হয়, বিউটি, তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে, শিক্ষক দাবি করে, যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল, কখনোই মনে হয় নাই। কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে। ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে, এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন। যদি ডাইরেক্টর স্যার আরো দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজগুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। দর্শক, আমরা আগে যেমনটি বলেছিলাম যে চিকিৎসকদের উপর হামলা এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসা সেবা দান বন্ধ রয়েছে। সে নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা বিফ করছিলেন। আগামী দিনে সঠিক রাজনীতি নিয়ে বিএনপি বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সামনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি দেশের গণতন্ত্র ও মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠা করবে বলেও দাবি তার। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জনমানুষের ঢল। জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীরা জানান, 2024-এ পাওয়া দেশের দ্বিতীয় স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করবেন তারা। যেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই নতুন বাংলাদেশ চলতে হবে গণতন্ত্রের মাধ্যমে। তবে আমরা জনগণের ভোটার অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি, এবং এখনও চাই যে জনসাধারণের ভোটের অধিকার বাস্তবায়িত হোক। যে সরকারেই আছে সেই সরকার যেন একটা সুস্থ ইলেকশনের মাধ্যমে এই দেশের রাজনৈতিক নেতৃত্বের হাতে এই দেশের ক্ষমতাকে হস্তান্তর করে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান তারা। কিছু কিছু জায়গায় এখনও কিন্তু সেই পূর্ববর্তী সরকারের ভূত কিন্তু এখনও তাদের দিকে দেখা যাচ্ছে, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনও ঘোরাঘুরি করছেন। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সকলকে নির্দেশনা দিচ্ছেন, এবং আমরা আশা করি যে সারা বাংলাদেশে তাদের সে শান্তি শৃঙ্খলা বজায় রেখে তাদের দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতারকে সঙ্গে নিয়ে আজকে এই দেশটা আমরা মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে আবারও সঠিকভাবেই সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশকে পুনর্গঠন করবার কাজে মন বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করবে বিএনপি। যে কোনো বাধাই আসুক, সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করা, মুক্তবাজার অর্থনীতিকে প্রতিষ্ঠা করা, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করবার জন্য আমরা কাজ করে যাব বলে আমরা শপথ নিয়েছি।
দীর্ঘ ৪৬ বছরে দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারে দলের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দূরদৃষ্টি বাংলাদেশকে আজকের বাংলাদেশে পরিণত করেছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর নয়াপল্টনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। শুধুমাত্র বাজারে কর্মসূচি থাকবে আর দোয়া হবে তাদের জন্য যারা এই বন্যাতে মারা গেছে তাদের জন্য, যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের জন্য, আর আমাদের দলের যে সমস্ত নেতাকর্মী গত 15-16 বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রাণ দিয়েছেন তাদের জন্য দোয়া হবে। এবং দেশের যেরকম কাজে সম্পূর্ণ সুস্থতার জন্য দোয়া হবে। আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য দোয়া হবে। একই সঙ্গে আমরা যেন বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা নতুন বাংলাদেশ, একটা আধুনিক বাংলাদেশ, একটা জনগণের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে আজকে এখানে শপথ দিতে হবে। আল্লাহর কাছে সেই দোয়া আমাদেরকে চাইতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা ৪৬ বছর পর্যন্ত আজকে আমরা এই দলকে সবাই ঐক্যবদ্ধ হয়ে টিকে রেখেছি। দেশের হচ্ছে বেগম খালেদা মুক্ত হয়েছে, হাসিনা সরকার চলে গেছে, পালিয়ে গেছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আসুন আজকে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ঐক্যের মধ্য দিয়ে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, একটা নব্য বাংলাদেশ নির্মাণ করি। এই হোক আমাদের আজকের দিনের দোয়া। আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রাজধানীর নয়াপল্টনে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানেই যুক্ত ছিলাম। সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আরিফ খান জয় ও সাবেক নৌবাহিনী কর্মকর্তা মোহাম্মদ সোহাইলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে আলাদা 2 মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3 দিন করে 6 দিনের রিমান্ড পেয়েছে পুলিশ। সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় 6 আসামিকে 7 দিনের রিমান্ড শেষে সকাল 6:30টার দিকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব ইন্সপেক্টর আক্কাস মিয়া। তিনি টুকু, জয় ও সোহাইলের বিরুদ্ধে ফের 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আর আলাদা 2টি হত্যা মামলায় পলককে 3 দিন করে 6 দিনের রিমান্ড চাওয়া হয়। এছাড়া আদাবর থানার মামলায় সাবেক এমপি আহমদ হোসেন ও ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকতের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ছাত্র জনতাকে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট হয়। মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চাওয়া হয়। আরিফুর রহমান মুরাদ ভুইয়া বলেন, আবেদনে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করতে এবং বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনাও চাওয়া হয়েছে। সেবার বিপরীতে মাসুল বা চার্জ হিসেবে 9টি বেসরকারি ব্যাংকের চেক, পে অর্ডার ও ব্যাংক গ্যারান্টি গ্রহণ করবে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যেগুলোর মধ্যে কিছুদিন আগেও এস আলমের নিয়ন্ত্রণাধীন ব্যাংক ছিল 6টি। ব্যাংকগুলো হলো ইসলামিক ব্যাংক বাংলাদেশ, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ICB ইসলামী ব্যাংক। এর মধ্যে কিছুদিন আগেও প্রথম 6টি ব্যাংকের পর্ষদে সরাসরি এবং ন্যাশনাল ব্যাংকের পর্ষদ পরোক্ষভাবে চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক গোষ্ঠী এস আলমের নিয়ন্ত্রণ ছিল। ক্ষমতার পালা বদলের পর এরই মধ্যে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। এতে করে এসব ব্যাংকের পর্ষদ এস আলম মুক্ত হয়েছে।
পরিবেশের বিরুদ্ধে যায় এমন কোনো উন্নয়ন কাজ করবে না সরকার বলে মন্তব্য করেছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বন্যার আগাম পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতি কমানো যেত। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের চলমান 27টি প্রকল্প পুনঃমূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। নিকলি হাওরের অল ওয়েদার রোডটি পরিবেশের কোনো ক্ষতি করছে কিনা তা নির্ণয় করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল, এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কাটেনি বানভাসীদের। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে চর্মরোগ, ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটও চরমে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। নোয়াখালীতে বন্যা আক্রান্ত 8টি উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে সদর উপজেলার নানা জায়গায় এখনো পানিবন্দী থাকায় দুর্ভোগে স্থানীয়রা। ঘরের মধ্যে চৌকির উপরে বসে রয়েছে। এই অবস্থায় আমাদের শুকনো খাবারটা আসে, কিন্তু আমাদের রান্না করে যে কোনো খাবার খাবো এই ধরনের কোনো ব্যবস্থা নাই। তো বয়স্ক মহিলা শিশুদেরকে আমরা আশ্রয়কেন্দ্রে রেখে আসছি এবং চোর ডাকাতের ভয়ে আমরা বাড়িতে অবস্থান করতেছি। বের হতে কষ্ট, বাসায় থাকা কষ্ট। অনেকে আশ্রয়কেন্দ্রে আছে, আবার আমরা অনেকে আছি বাসায় আছি। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 6 উপজেলায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন রোগ নিয়ে ফেনীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। এখানে আসলে পানিবাহিত রোগীগুলোই বাড়ছে। ডায়রিয়া প্রচুর রোগী, 100-এর উপরে ডায়রিয়া রোগী থাকতেছে। আর এখানেও আমাদের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে অনেক গুণ বেশি, 5 গুণ বেশি রোগী আছে। ঠান্ডাজনিত শ্বাসকষ্টের সমস্যাগুলাই মূলত বেশি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমছে না। ভয়াবহ বন্যায় 55,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের মাথা গোঁজার ঠাঁই, বসতঘর ভেঙে গেছে। এলজিইডি 210 কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে 9টি সেতু ও কালভার্ট। এছাড়া কৃষি বিভাগের রোপা আমনের ক্ষতি হয়েছে 187 কোটি টাকা। এতে দিশাহারা কৃষক। ধান লাগাইছিলাম আমরা, পানিয়ে 10-12 দিন পরে বুড়াই লিছি। আমরা ঋণদান করিয়া ধান গৃহস্থ করছিলাম, এখন আমরা ধান গেছাইন পানিয়ে নিছে কি, এখন আমার কোনো উপায় নাই। আমার যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা 4-5 লাখ টাকা করে ক্ষতি হয়েছে। মনে হয় ক্ষতিটা আমরা মনে হয় 5-6 বছরের ভিতরে জানতাম পারতাম নাই। লক্ষ্মীপুরে বন্যার পানি নামতে শুরু করেছে, কিন্তু ডাকাতিয়া, ভুলুয়া, রহমতখালী নদী ও ওয়াপদা খালে অবৈধ দখল ও বাঁধের কারণে পানি নামার গতি খুবই কম। পানিবন্দী প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ ও সুপেয় পানির সংকট থাকায় বিপাকে বানভাসী। ফারিয়া ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুর ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এই বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে সাইফুল ইসলাম স্বপন ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি আমরা লক্ষ্মীপুরে স্বপনের কাছে। স্বপন, বন্যা দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পেয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে আমাদের জানাবেন। আমরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণামসেদি ইউনিয়নে। নেন্সি, এই যে লক্ষ্মীপুরে যে আমরা আসি, এখানে প্রায় 50টা ইউনিয়নের কিন্তু বন্যা আক্রান্ত হয়েছে। আমরা এখানকার যে একটা স্থান দক্ষিণ উত্তরামসেদি ইউনিয়ন, এই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমরা জানতে চাইবো যে আপনার ইউনিয়নে কি পরিমাণ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আপনারা কি পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছেন, সরকার থেকে কি সহযোগিতা পেয়েছেন। ধন্যবাদ। আমাদের এই লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার 1 নং উত্তরামসেদি ইউনিয়ন, আমাদের এই ইউনিয়নের প্রায় 90% এলাকায় এখন বন্যা কবলিত। এই ইউনিয়নের প্রায় 60,000 মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে।
তো আসলে বিভিন্নভাবে ত্রাণ আসছে, আমরা সরকারিভাবেও ত্রাণ আসছে এবং আমাদের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী জহির রায়হান সাহেব তেনার পক্ষ থেকে আমরা প্রায় 5,000 পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি। তো আরও ত্রাণ দরকার ব্যাপক। তা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর প্রতি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এখানে আপনারা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। পাশাপাশি আমাদের এলাকায় এই বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ির অনেক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য অনেক অর্থের প্রয়োজন, ফান্ডের প্রয়োজন। সে বিষয়ে আমি সরকার এবং ডোনার ব্যক্তি যারা আছেন সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে। তো এখানকার যে লক্ষ্মীপুরের যে প্রায় 14 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানি নামতে শুরু করেছে। এখনও কিছু কিছু এলাকায় পানি বাড়ছে এবং কিছু কিছু এলাকায় 5 থেকে 6 সেন্টিমিটার করে পানি কমতে শুরু করেছে। তো এখনও প্রায় অনেকে মানুষ বন্যায় পানি বন্দী রয়েছে। এখনও তাদের ত্রাণ প্রয়োজন, বিশেষ করে শিশু খাদ্য প্রয়োজন। এবং এখানকার যে আমরা বিভিন্ন চেয়ারম্যান আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে এই বন্যায় লক্ষ্মীপুরে ম্যাক্সিমাম রাস্তাঘাটে নষ্ট হয়ে গেছে। নেন্সি, এ ছিল লক্ষ্মীপুর থেকে সর্বশেষ খবর। আমরা এই মুহূর্তে চলে যাব নোয়াখালী রয়েছেন আমাদের সহকর্মী সুজন, তিনি আমাদেরকে জানালেন যে নোয়াখালীর বন্যার খবর। স্বপন, আপনি বলছিলেন লক্ষ্মীপুরের বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির কথা। আমি এখন নোয়াখালী যদি বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতির কথা বলি, তাহলে বলতে হচ্ছে যে গত 3-4 দিন বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। পানি অনেক জায়গায় নেমে গেছে, তবে কিছু কিছু জায়গায় এখনো পানিবন্দী রয়েছে মানুষ, কোথাও পানি রয়েছে হাঁটু সমান বা এর চাইতে কম রয়েছে। তো আমি এখন এমনই এক জায়গায় দাঁড়িয়ে আছি, নোয়াখালী জেলা শহরের যে জজকোট প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চারদিকে এখনো পানি রয়েছে। আসলে পানিগুলো নামতে পারছে না বিভিন্ন জায়গায় বাধার কারণে। আর আপনি জেলা শহরের যে বিভিন্ন খাল রয়েছে, নালা রয়েছে, ড্রেন রয়েছে, এগুলো পরিপূর্ণ ভরাট হয়ে যাওয়ায় বা কোথাও দখল হয়ে যাওয়ায় বা এবং কোথাও বাধাগ্রস্ত হয় পানি সেভাবে নামছে না। এছাড়া যদি জেলা শহরে একটি খাল রয়েছে ছাগলমারা খাল নামে, যেটি পরিচিত, এটি প্রভাবশালী একটি মহল দখলে রাখার কারণে পানি তেমন ভাবে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে না বা পানি এখান দিয়ে নামছে না। তো জেলাবাসী বলছে যদি এই ছাগলমারা খালটি যদি ডিপলি খনন করা হয় বা গভীরভাবে খনন করা হয়, তাহলে যে পানি অনেকটা দ্রুত নেমে যাবে বলে তারা আশা করছেন। আর যদি খাদ্য সহায়তার কথা বলি, নোয়াখালীতে নেন্সি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রায় 87টি ইউনিয়ন বন্যায় আক্রান্ত হয়েছে, 8টি উপজেলার। তো এসব ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য সহায়তা গেল তা কিন্তু পর্যাপ্ত নয়। এছাড়া যে নৌকার কারণে বা যাতায়াতের কারণে যে প্রত্যন্ত অঞ্চলে যাওয়াটা অনেকটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছিল। তো সেখানের মানুষ, বানভাসী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে, তারা কিছুটা খাদ্য সংকটে রয়েছে, বিশেষ করে শিশুরা এবং বয়স্করা কিছুটা সমস্যার ভিতরে রয়েছে। শিশু খাদ্য সংকট দেখা দিয়েছে। তাছাড়া গবাদি পশুর খাদ্য সংকটও দেখা দিয়েছে। তো জেলা প্রশাসনের তথ্য মতে প্রায় 1400টি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এছাড়া প্রায় 20 লক্ষ মানুষের মতো লোক পানিবন্দী রয়েছেন। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ। সুজন, আপনাকেও ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরেক সহকর্মী স্বপনকে। দর্শক, লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা, সেখানকার বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন। স্মরণকালে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে ফেনী গ্রামীণ সড়কের। বন্ধ রয়েছে সব ধরনের যান চলাচল, চরম দুর্ভোগে দুর্গতরা। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্ট মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তোফায়েল আহমেদ নিলয়ের তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যায় ফেনী জেলা 3300 কিলোমিটার রাস্তা তলিয়েছে। পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। ফেনীর ফুলগাজীর জগৎপুরে এই সড়কের আধা কিলোমিটার রাস্তা ভেঙেছে 13টি স্থানে। সড়ক ভাঙা থাকায় দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছাতে বেগ পেতে হচ্ছে সংগঠনের কর্মীদের। আমি এখন সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, লোকজন চলাফেরা করতে পারতেছে না।
তো এখন পরিবার তো বাঁচাইতে হবে। আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। তারপরে অতি সত্বর এই রাস্তাটা মেরামত করার জন্য, বাঁধি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই। এদিকে মোহরী, কহুয়া, সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনগুলো দ্রুত মেরামত করা না হলে উজানের ঢলে আবারও বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। নদীর রক্ষা বাঁধ যদি আমরা এখন মেরামত করতে না পারি, তাহলে কিন্তু বৃষ্টি হলে একটু পানি বাড়লে কিন্তু আবার পানি উঠে যাবে। 1.5 কিলোমিটার মধ্যে 13টি জায়গায় ভাঙন পড়ছে। এই বাঁধগুলো কিন্তু এখন এই মুহূর্তে উন্মুক্ত সম্পূর্ণভাবে। এখন এই বাঁধগুলো যদি দ্রুত সংস্কার করে টেকসই বাঁধ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। ক্ষতিগ্রস্ত সড়কে মেরামতে ব্যয় ধরা হয়েছে শত কোটি টাকা। বরাদ্দের জন্য চিঠি মন্ত্রণালয়ে পাঠিয়েছে এলজিইডি। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করে দিতে পারবো। চলাচলের অনুপযোগী সড়কগুলো দ্রুত সংস্কারের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসক। তাৎক্ষণিক যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি, যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে এলজিডি এখন গিয়ে এটা ঠিক করে দেবে। জনজীবন স্বাভাবিক করতে দ্রুত সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে, এমনটাই প্রত্যাশা ফেনীবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সড়কে থামছে না মৃত্যুর মিছিল। এবার গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 25 জন। রোববার সকালে 7:30টার দিকে কাশিয়ানী উপজেলার মাছিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইমাদ পরিবহনের বাসটি পিরোজপুর থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। মাছিগাতি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসটি পুরো দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। এই ছিল এখনকার সংবাদ দুপুর। ধন্যবাদ সবাইকে।